চতুর্দিকে পিনপতন নীরবতা, মাঝে মধ্যে ঝোপঝাড়ের আড়াল থেকে শেয়ালের অশুভ ডাক আর ঝিঁঝি পোকার একটানা শব্দ এই নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছে। রাত 11টা বাজলেও গ্রাম্য পরিবেশ হয় মনে হচ্ছে মাঝরাত। শুকনো পাতার ওপর দিয়ে কারো হেঁটে যাওয়ার মচমচ শব্দ নিস্তব্ধতা চিরে দিচ্ছে। ঘন জঙ্গলের ভেতরে পিচ্ছিল আর দুর্গম পথে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে এগিয়ে যাচ্ছে তেজস্বী। তার এক হাতে সার্ভিস রিভলভার, অন্য হাতে জ্বলন্ত মোবাইলের স্ক্রিন, যেখানে লাল বিন্দুটি কাঁপছে। লোকেশন বলছে শিকার একদম কাছেই। সামান্য সামনেই একটা জরাজীর্ণ কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, যার ভাঙ্গা জানালা দিয়ে মিটমিটে এক চিলতে আলো বেরিয়ে আসছে। অন্ধকার আর জনমানবহীন এই নির্জনতার চেয়ে অপরাধের জন্য আদর্শ জায়গা আর হয় না। তেজস্বী নিজেকে আড়াল করতে মস্ত বড় একটা মেহগনি গাছের আড়ালে স্থির হয়ে দাঁড়ালো। চারিদিকের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো সে। বাড়িটা পুরনো হলেও মাটির ভিটের সামনে অনেক মানুষের পায়ের ছাপ মোবাইলের ম্লান আলোয় জ্বলছে নজরে পড়ল তার। চারদিকে চোখ বুলিয়ে নিয়ে সে নিশ্চিত হলো সে এই মুহূর্তে বাইরের কেউ নেই। নিঃশ্বাস চেপে অতি সন্তর্পণে ঘরের সদর দরজার দিকে এগোতে লাগলো সে। অন্যদিকে রাতের আঁকা বাঁকা পিচঢালা পথ চিরে বিদ্যুৎ গতিতে ছুটে আসছে আর্যর বাইক। ইঞ্জিনের প্রতিটি গর্জনের সাথে সাথে তার বুকের ভেতর এক অজানা আতঙ্ক দলা পাকিয়ে আসছে। তুহিনের মধ্যেই গ্রামটির ব্যাপারে তথ্য জানিয়েছে। ঢাকা শহর থেকে কিছুটা বাইরে অবস্থিত এই এলাকাটি অত্যন্ত দুর্গম। সেখানকার বাসিন্দারা অশিক্ষিত এবং আইন কানুনের তোয়াক্কা খুব একটা করে না। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, তুহিনের নেওয়া রিপোর্ট অনুযায়ী ওই গ্রামে কোনো কলেজ নেই, কেবল একটা ভাঙা স্কুল রয়েছে। আর্যর কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। সে বুঝতে পারল তেজস্বী কোনো বিপদে পড়ে মানুষের ডাকে নয়, বরং খুব পরিকল্পিত কোনো ফাঁদে পা দিয়েছে। সময় যত গড়াচ্ছে আর্যর বুকে ধুকপুকানি তত বাড়ছে। বাইকের স্পিডোমিটারের কাঁটা এখন 100 ছাড়িয়ে গেছে। পুরাতন কাঠের দরজাটা সামান্য ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে টিমটিমে একটি 0 ওয়াট বাল্ব জ্বলছে, যা অন্ধকারের বুক চিরে খুব সামান্যই আলো ছড়াতে পারছে। তেজস্বী ধীর পায়ে ভেতরে ঢুকলো। চারপাশের গুমোট আর ভ্যাপসা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিচ্ছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। অভিজ্ঞ গোয়েন্দা মন বলছে এই নিস্তব্ধতার আড়ালে অনেকগুলো দীর্ঘশ্বাস আছে। এখানে সে একা নয়। সতর্ক হয়ে রিভলভারটা উঁচিয়ে ধরার আগেই পেছন থেকে মেরুদণ্ড বরাবর একটা শক্ত রোডের আঘাত আছড়ে পড়ল। আকস্মিক সেই চড়াগোপ্তা হামলায় তেজস্বী টাল সামলাতে না পেরে সামনে ধুলোবালি মাখা মেঝেতে ছিটকে পড়ল। হাত থেকে সার্ভিস রিভলভারটা ছিটকে অনেক দূরে চলে গেল। সাথে সাথেই ঘরের সবগুলো উজ্জ্বল বাতি একসাথে জ্বলে উঠল। চোখ ধাঁধানো আলোয় তেজস্বী দেখল তাকে ঘিরে দাঁড়িয়ে আছে 8 জন শক্তপোক্ত যুবক। প্রত্যেকের চেহারায় শয়তানি হাসি। একটি ছেলে অট্ট হাসি দিয়ে বলছে, কংগ্রেচুলেশনস অফিসার তেজস্বী, তোমার অপেক্ষাতেই তো প্রহর গুনছিলাম। তেজস্বী মুহূর্তেই বুঝে গেল সে এক সুনিপুণ মরণ ফাঁদে পা দিয়েছে। তবে সে দমে যাওয়ার পাত্রে নয়। কোনো মতো মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। গলার স্বরে এক বিন্দু কাঁপুনি না এনে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। তোরা বরং নিজেদের জন্য দোয়া কর, কারণ কিছুক্ষণ পর এই পা দিয়ে তোরা কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবি না। তেজস্বীর সেই বাঘিনীর মতো হুঙ্কার শুনে ছেলেগুলো কিছুটা থমকে গেল। তারা জানে তেজস্বী কেবল একজন মেয়ে নয়, সে বিউবোর অন্যতম দুধর্ষ অফিসার। তেজস্বী এবার গর্জে উঠল, যে মেয়েটাকে তোরা ধরে এনেছিস সে কথাই। ওর যদি সামান্যতম ক্ষতি হয় তবে তোদের হাড়গোড় আমি আস্ত রাখবো না। নিজের প্রাণ নিয়ে টানাটানি, অথচ পরোপকারের চিন্তা। আমাদের হাত থেকে আজ তুই কিভাবে বাঁচবে সেটা ভাবো, আজ তুমি কিভাবে বাঁচবে সেটা ভাবো। এটা বলে তারা হাসিতে আবার ফেটে পড়ল। একজন সাহসী হয়ে ধারালো ছুরি নিয়ে তেজস্বীর দিকে ধেয়ে এলো। তেজস্বী চোখের পলক তার হাতটা ধরে এক হ্যাঁচকা টানে তাকে মেঝেতে আঁচড়ে ফেলল। ছেলেটি যন্ত্রণায় কুঁকড়ে ওঠার আগেই তেজস্বী তার বুট দিয়ে ছেলেটির মাথায় চাপ দিয়ে ধরে বাকিদের দিকে চ্যালেঞ্জের সুরে বলল,
আর কে আসবে? আয় সামনে। সাতজন যুবক শুকনো ঢোক গিলল। চোখের সামনে নিজেদের এক সঙ্গীকে এভাবে মাটির সাথে মিশে যেতে দেখে তাদের সাহস চির ধরল। ঠিক তখনই পাশের রুম থেকে আরেকটি ছেলে বেরিয়ে এলো। তার হাতে ধরা একটি মেয়ে, যার গলায় ছুরি চেপে ধরা। মেয়েটির চোখ মুখ কান্নায় ফুলে গেছে, ভয়ে সে কুঁকড়ে আছে। ছেলেটি তেজস্বীর দিকে তাকিয়ে পৈশাচিক হাসি দিয়ে বলল, খুব তো বীরত্ব তো দেখাচ্ছে অফিসার, এবার দেখাও তো কি করবে। এই মেয়ের গলায় একটু চাপ দিলেই কিন্তু ওর ইহকাল শেষ। এবার শান্ত হয়ে হাত তুলে আত্মসমর্পণ করো। মেয়েটি যন্ত্রণায় গঙ্গাতে গঙ্গাতে বলল, ম্যাম বাঁচান আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। তেজস্বী কঠিন স্বরে হুকুম দিল, মেয়েটাকে ছেড়ে দে, তোদের যা করার আমার সাথে কর। ছেলেরা পৈশাচিকা হাসিতে ফেটে পড়ল। যে ছেলেটির মেয়েটিকে ধরেছিল সে মেয়েটির গলায় ছুরির ডগাটা আরো জোরে চেপে ধরে বলল, এবার তোর তেজ দেখা অফিসার, আর একটা চালাকি করলে সোজা একে ওপারে পাঠিয়ে দেব। তেজস্বী পরিস্থিতি গুরুত্ব বুঝতে পারল। এক হাতে গভীর ক্ষত আর নিজের অস্ত্রটা দূরে থাকায় সে এখন নিরুপায়। সে শান্ত গলায় বলল, কি চাস তোরা? এই তো এতক্ষণে লাইনে এসেছিস। একটা ছেলে ইশারা করে বলল, ওই কোনায় রাখা চেয়ারটাতে গিয়ে বস, নিজেকে বেঁধে ফেল। তেজস্বী দেখল ঘরের এক কোনায় একটা পুরনো কাঠের চেয়ার রাখা, যাতে মোটা রশি লাগানো। মেয়েটির জীবনের মায়ায় তেজস্বী ধীর পায়ে গিয়ে চেয়ারে বসলো। নিজের এক হাত দিয়ে অন্য হাতটা পেঁচিয়ে ধরল। সাথে সাথে একটা ছেলে এগিয়ে এসে দক্ষ হাতে তেজস্বীর হাত ও পা শক্ত করে বেঁধে ফেলল। বাঁধনটা এতটাই শক্ত যে তেজস্বীর হাতের কাঁচা ক্ষত থেকে চুইয়ে রক্ত বের হতে শুরু করলো। তেজস্বী দাঁতে দাঁত চেপে বলল, এবার মেয়েটাকে ছেড়ে দে, সাহস থাকলে আমার বাঁধন খুলে লড়াই কর। মুহূর্তের মধ্যে পুরো ঘর এক বিভীষিকাময় হাসির শব্দে কেঁপে উঠল। ছেলেটি মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল, কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল তার জন্য তেজস্বী মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটি ভয়ার্ত চেহারা ঝেড়ে ফেলে খিলখিল করে হাসতে শুরু করলো। তেজস্বী পাথর হয়ে তাকিয়ে রইল। মেয়েটি হাসতে হাসতে তার সামনে এসে দাঁড়ালো, বিদ্রূপের সুরে বলল, উফ, তোমার নামে কত সুনাম শুনেছি, ইন্টেলিজেন্ট অফিসার তেজস্বী, একটা সামান্য অভিনয় ধরতে পারলো না। ভেরি স্যাড। তেজস্বী চল শক্ত হয়ে এলো। সে বুঝতে পারলো এই মেয়েটি বিপদে পড়া কেউ নয়, বরং এই জঘন্য পরিকল্পনারই একটি অংশ। সে সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো, কিন্তু রশিটা নড়ল না। মেয়েটি এবার তেজস্বীর চুলের মুঠে ধরে তার চল শক্ত করে চেপে ধরল। বিষাক্ত হাসিতে বলল, গুড বাই তেজস্বী, ওপারে ভালো থেকো। তেজস্বী নিজের মাথাটা সর্বশক্তি দিয়ে সজোরে মেয়েটির কপালে আঘাত করলো। আকস্মিক এই আঘাতে মেয়েটি আর্তনাদ করে ছিটকে পড়ল। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সে দাঁতে দাঁত চেপে তেজস্বীর গালে কষিয়ে এক চর বসালো। চরের তীব্রতায় তেজস্বীর মাথাটা ঘুরে গেল। দাঁতের সাথে ঘষা লেগে গালের ভেতরটা কেটে গল গল করে রক্ত বের হতে লাগলো। ঠোঁটের কোণ দিয়ে লাল রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু তেজস্বীর চোখ দুটো তখনও আগুনের পিণ্ডের মতো জ্বলছে। তেজস্বী দুই বাহু শক্ত করে চেপে ধরল, বিদ্রূপের সুরে বলল, এত তেজ দেখিয়ে লাভ নেই অফিসার, কিছুক্ষণ পর তো মরতেই হবে, খামোখা কষ্ট পাচ্ছ কেন? তেজস্বীর হাতের সেই পুরনো গুলির ক্ষতটা এখনও কাঁচা। মেয়েটা যখন সেভাবে হৃদয়ভাবে চাপ দিল, ব্যান্ডেজ ভেদ করে ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। যন্ত্রণায় তেজস্বীর কপাল ভিজে উঠল ঘামে, কিন্তু সে মুখ ফুটে উফ শব্দটিও করল না। সেই রহস্যময় মেয়েটির ঘর থেকে বের হওয়ার আগে বাকিদের দিকে তাকিয়ে শীতল গলায় বলে গেল, ওকে মারার জন্য 10 লাখ টাকা দেওয়া হয়েছে, তাই কাজটা নিখুঁতভাবে করবে। খেয়াল রেখো যাতে এই লাশের চিহ্ন কোথাও অবশিষ্ট না থাকে। মেয়েটি চলে যেতেই ঘরের ভেতর এক পৈশাচিক নিস্তব্ধতা নেমে এলো। নেতা গোছের ছেলেটা ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন, যা শেষ করে দে ওকে। একটা কম বয়সী ছেলে তেজস্বীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট চাটল। তারপর নিজের নেতাকে জিজ্ঞেস করলো, বস এখনই মেরে দেব একটু তো? নেতা তাকে ধমকে উঠল, তোর যদি সাপের সাথে খেলতে ইচ্ছে হয় তবে খেল, নিজের জীবন নিয়ে বাজি ধরতে চাইলে তাই কর। ছেলেটা কিছুটা ভয় পেয়ে কাঁচুমাচু হয়ে বলল, ভাই মাইয়াটা এত সুন্দর কেন? মারতেও বুক কাঁপছে। টাকা দেওয়া হয়েছে কাজ করার জন্য, মায়া করার জন্য না।
আর মনে রাখিস, এর সুন্দরের চেয়েও এর হাত বেশি ভয়ঙ্কর। একবার যদি এই চেয়ার থেকে ও নিজেকে ছাড়াতে পারে, তবে আমাদের আর নিস্তার নেই। নেতার আদেশ ছেলেটি একটা ধারালো ছড়া বের করলো। ইস্পাতের সেই ফলা থেকে বিজলির মতো আলো ঠিকরে বের হচ্ছে। সে ধীর পায়ে তেজস্বীর দিকে এগিয়ে আসতে লাগলো। তেজস্বী সর্বশক্তি দিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করছে। চামড়া ছিঁড়ে দড়িতে রক্ত লেগে পিচ্ছিল হয়ে যাচ্ছে, কিন্তু বাঁধন খুলছে না। মৃত্যুর ভয় তেজস্বীকে স্পর্শ করছে না, কিন্তু চোখের সামনে বারবার প্রিয় মুখগুলো ভেসে উঠছে। মা বাবার সেই হাসি মুখ, কণার চঞ্চলতা, আর হুট করে আর্যর সেই পাগলাটে মুখটা ভেসে উঠল। লোকটার সেই অবুঝ পাগলামি আর কোনোদিন দেখা হবে না ভেবেই অজান্তে একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠিক সেই মুহূর্তে। পুরো ঘর কাঁপিয়ে দরজায় এক প্রচণ্ড শব্দ হলো। মরমর করে ভেঙে গেল পুরাতন কাঠের কপাট। ঘরের ৮ জন একসাথে চমকে পেছনে তাকালো। দরজায় ধুলো আর অন্ধকারের বুক চিরে দাঁড়িয়ে আছে এক রুদ্রমূর্তি, আর্য চৌধুরী। তার পরনের শার্ট ঘামে ভেজা, চোখ দুটো যেন সাক্ষাৎ যমরাজের মতো জ্বলছে। আর্যর দৃষ্টি যখন চেয়ারে বাঁধা রক্তাক্ত তেজস্বীর ওপর পড়ল, তখন তার পুরো শরীর কেঁপে উঠল। আর্যর ভেতরে সেই ভয়ঙ্কর মানুষ যেন মুহূর্তেই জেগে উঠল। ছেলেগুলো কিছু বোঝার আগেই চিৎকার করে উঠল, কে রে তুই? আর্যর নজর তখন কেবল তেজস্বীর উপর। তার ঠোঁটের কোণে রক্ত দেখে আর্যর হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ক্ষিপ্র হাতে পকেট থেকে নিজের রিভলভারটা বের করলো। কোনো কথা না বলে প্রথম গুলিটা চালালো তেজস্বীর সামনে থাকা ছেলেটার পায়ে। গুলির বিকট শব্দে আর আর্তনাদে ঘরটা কেঁপে উঠল। আর্যর হাতে আগ্নেয়াস্ত্র দেখে বাকি গুন্ডাগুলো যে যেদিকে পারল প্রাণের ভয়ে দৌড়ে পালাতে লাগলো। আর্য দ্রুত তেজস্বীর কাছে এগিয়ে গিয়ে তার হাতের বাঁধন খুলতে শুরু করলো। আর তেজস্বীর দিকে তাকে ক্ষীণ স্বরে বলল, আপনি ঠিক আছেন? আই এম ফাইন। হাতের বাঁধন খোলার ঠিক পর মুহূর্তেই হুট করে ঘরের সবগুলো বাতি নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। কিছু বুঝে ওঠার আগেই ঘরটা গ্যাসে ভরে উঠল। সেই গ্যাসের তীব্রতায় দুজনের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। আর্য হন্তদন্ত হয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু সেটি বাইরে থেকে তালাবদ্ধ। অন্ধকারের মাঝে আর্য কোনো মতে তেজস্বীর হাতটা শক্ত করে জাপটে ধরল। বিষাক্ত গ্যাসের প্রভাবে দুজনের চোখে ঘুমে আর অচেতনতায় বুঝে আসছে। তেজস্বীর টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যেতে নিলে আর্য শেষবারের মতো তাকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো, কিন্তু সেই বিষাক্ত ধোঁয়ার কাছে তাদের শরীর হার মানল। দুজনেই জ্ঞান হারিয়ে একসাথে মেঝেতে লুটিয়ে পড়ল। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। টাটা।